লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ভূত.com with রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আমাদের ঘটনাগুলো আজকে আপনাদের ভালো লাগছে। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আপনি বরাবরই ভালোর দলের লোক। আজকের ঘটনা আমার বড় ভাইয়ের মেয়ে সাদিয়ার সাথে ঘটা। নিজ মুখে পড়ে শোনাবেন আশা করি। আমি তানভীর হাসান, বাসা টাঙ্গাইল। আনুমানিক তখন 2007-2008। সাদিয়া তখন ক্লাস 3-তে পড়ে। একদিন সাদিয়া আর ওর মা ওর খালাতো বোনের হোস্টেলে যায় বিকেলবেলা। বলে রাখা ভালো, সাদিয়া অনেক সুন্দরী এবং অনেক গুণ আছে ওর মধ্যে। তো বিকেলে গেল হোস্টেলে, সাথে ছিল মাছ ভাজা প্লাস আরও কিছু। মেইন রাস্তা থেকে হোস্টেলে যাওয়ার সময় সামনে অনেক প্রাচীন বট গাছ। লোকমুখে শোনা যায় এই গাছটা নাকি ভালো না, খারাপ কিছু আছে। আবার পাশে ছিল শ্যাওলা জমা পুকুর। কেন এই কথা বললাম কিছুক্ষণ পরই বুঝতে পারবেন। সাদিয়ার কাজিনের সাথে দেখা হলো। এখন ওরা চলে আসবে। যখনই বট গাছের নিচে আসে তখনই সাদিয়ার শরীর ভার হয়ে যায়। এই কথাটা ওর মাকে বলে। ওর মা কিছু না বলে চুপচাপ বাসায় চলে আসে। তখন মাগরিবের আজান দেয়। রাতে তেমন কোনো ঘটনা ঘটেনি। ঘটনা ঘটে পরদিন সকালে। হঠাৎ সাদিয়ার শরীরে অনেক জ্বর। সবাই পানি ঢালছে, কোনো মতেই কমে না। মেডিসিন নিয়ে আসা হলো, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না। সাদিয়া এমন ছিল, কিন্তু যখনই সন্ধ্যা হলো, বিশ্বাস করুন রাসেল ভাই, ওর মুখটা একদম লাল হয়ে গেল। শরীর দুর্বল, সে কারণে উঠতে পারছে না। এদিকে তখন প্রায় 6টা বাজে। সাদিয়াকে ধরে নিয়ে এসে আমাদের বড় ঘরে আনা হলো। বিছানায় শুয়ে মাথায় পানি ঢালা হচ্ছে। বড় ঘর বলতে আগের দিনে যেমন একটা প্রধান ঘর ছিল, তেমন আমাদের ছিল প্রধান ঘর বা বড় ঘর। বিছানায় শোয়ানোর কিছুক্ষণ পরেই সাদিয়ার খিঁচুনি শুরু হয়ে গেল। আমরা সবাই ভয় পেয়ে গেলাম। যেমন তেমন খিঁচুনি না, এ যেন বিছানা থেকে ওপরের দিকে উঠতে যাচ্ছে। আমরা আরও ভয় পেয়ে যাই। সবাই পানি ঢালা বাদ দিয়ে ওকে ধরে শান্ত করার চেষ্টা করি। কিন্তু একটা জিনিস কেউ খেয়াল করেনি, সাদিয়া তো কালকে দুপুর থেকে ঠিক করে কিছু খায়নি, তবে এত শক্তি পেল কিভাবে? এই চিন্তা করার সাথে সাথে আরও বড় কিছু হবে যে সেটা আমরা বুঝতে পারিনি। সাদিয়া শুয়ে থাকা অবস্থায় উঠে দাঁড়িয়েছে। আমরা সবাই অনেক ভয় পেয়ে যাই। সবাই ওকে চাপ দিয়ে বিছানায় বসাই। বিশ্বাস করবেন না, ওর শরীরে এত জোর আমরা 5-6 জন ধরে রাখতে পারছি না। সে উঠে চলে যায়, মুখ একদম লাল। তখন আমাদের বুঝতে বাকি রইল না যে ওর ওপরে খারাপ কিছু ভর করেছে। তখন আম্মু বললেন, কালকে আমি ভাজি মাছ নিয়ে গিয়েছিলাম কলেজের হোস্টেলে। তখন সাদিয়া বলছিল ওর শরীর কেমন যেন লাগছে। আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। সবাই কান্নাকাটি করছে, কি করব এখন কিছুই বুঝতে পারছি না। হঠাৎ একজন জানায় আমাদের পাশের এলাকা পালপাড়ায় এমন একজন কবিরাজ আছে যে এইসব নিয়ে কাজ করে। আমরা রওনা হই সাদিয়াকে নিয়ে কবিরাজের উদ্দেশ্যে। 30 মিনিটের মধ্যেই আমরা চলে আসি। কবিরাজ তখন ধ্যানমগ্ন ছিলেন। সাদিয়াকে নিয়ে তার সামনে বসানো হলো। যখন সে চোখ খুলে তখন সে ভয় পেয়ে গেলেন সাদিয়াকে দেখে। তার চোখে ছিল ভয়ের ছাপ, কিন্তু সাদিয়াকে দেখে মনে হচ্ছে ও একদম স্বাভাবিক। কবিরাজ নামাজ পড়তে চলে গেলেন ভেতরে। তখন সাদিয়া তার আসনেই বসে আছে। নামাজ শেষ করে কবিরাজ আসনে বসলেন। যখনই দোয়া পড়া শুরু করলেন তখনই সাদিয়া আবারও আগের মতো শক্তি দেখাচ্ছে, উঠে চলে যাবে। তখনই সবাই মিলে আবারও ধরে বসাই। আর তখন কবিরাজ সবাইকে বলেন পিছিয়ে যেতে, কেউ যেন ওকে স্পর্শ না করে। যদি কেউ স্পর্শ করে সাদিয়ার শরীর, তাহলে তার শরীরেও চলে যেতে পারে। এমন একটা ভয়ানক পরিস্থিতি তখন। তারপর কবিরাজ দোয়া পড়ে অনেক কষ্টে সাদিয়ার শরীর থেকে জিনটাকে বের করলেন এবং সেটা তার কাছে রেখে দেন। তারপর সাদিয়া সুস্থ হয়ে যায়। কবিরাজ পরে আমাদের জানায় যে ওর সাথে যে ছিল তার নাকি মাথা ছিল না, সে ছিল সেই প্রাচীন বটগাছটায়।
এই বলে তিনি আসন থেকে উঠে আমাদের চলে আসতে বলেন। সাদিয়া তখন একদম সুস্থ। যদি এখানেই সব শেষ হতো তাহলে অনেক ভালো হতো, কিন্তু কপালে আরও কি লেখা ছিল তখনও আমরা কি কিছু বুঝতে পেরেছিলাম? অনেক বছর চলে যায়। এখন 2021। সাদিয়া মেডিকেলে পরীক্ষা দেবে। আগেই বলেছি ওর অনেক গুণ, এটাও ওর গুণ ছিল, ও লেখাপড়ায় ভালো। পরীক্ষার ঠিক 6 মাস আগে আবার হঠাৎ আগের মতো জ্বর, মাথা ব্যথা, অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। অনেক ডাক্তার দেখানো হলো, সবাই বললেন বেশি পড়ার চাপে নাকি ওর নার্ভের সমস্যা হয়েছে। আমরা ধানমন্ডি একটা হসপিটালে নিয়ে যাই, তাকে দেখাই। অনেক মেডিসিন তারা অ্যাডভাইস করে। কয়েকদিন ঠিক ছিল, কিন্তু কয়েকদিন পর আবারও আগের মতো অবস্থা হয়ে গেল। এবার আরও ভয়ানক হয়ে গেল অবস্থা। এখন শরীর কাঁপুনি দিয়ে জ্বর আসে, 1 ঘন্টা পরেই সে উঠে বসে থাকে। আমরা খেয়াল করলাম সে কথা বলতে পারছে না, কানেও শুনতে পারছে না। আমরা অনেক ভয় পেয়ে যাই। আমরা এই কাহিনীগুলো জানতে পারছি সাদিয়ার হাতের লেখায়। হ্যাঁ, ও খাতায় লিখে লিখে দেখিয়েছে, মেসেঞ্জারে মেসেজও করেছে আমাকে যে সে কিছু শুনতে পারছে না, কথা বলতে পারছে না, তার মাথায় অনেক ব্যথা, আরও অনেক কিছু। কিছুটা এমন তার মাথায় মনে হচ্ছে কেউ মরিচ ঘষছে, কাঁচা মরিচ। মগজ বের করে কেউ যেন সেখানে মরিচ মিশিয়ে দিচ্ছে। এগুলো বলার পরেই শুরু হলো আসল কাহিনী। সাদিয়া নিজের হাতের ভেইনগুলো নিজেই টেনে ছিঁড়তে যায়, আমরা আটকাই। মাথায় যখন ব্যথা করে অনেক বেশি, তখনও মাথায় চুলগুলো টেনে ছিঁড়তে চায়। রক্ত বেরিয়ে এসেছিল একবার। 5-6 জন মিলে আমরা ওকে ধরে রেখেছিলাম। এক মুহূর্তের জন্য হাত ছাড়লে নিজের হাত নিজেই কামড়ে ছিঁড়তে চায়, চুল ছেড়ে। যখন সে নিজের চুল ধরে আমরা কেউ ছাড়াতে পারি না। অনেক দোয়া কালাম পড়ি, তখন সে ছেড়ে দেয়। এইভাবে 2-3 দিন চলতে থাকে। এবার সবাই ওর সাথে আমরা অসুস্থ হয়ে যেতে শুরু করি। কি করব বুঝতে পারছি না। ছোটাছুটি কম করলাম না। এরই মধ্যে মনে হয়েছে সেই কবিরাজের কথা। তার খবর নিতে পাঠালাম একজনকে। তিনি বললেন কবিরাজ নাকি তার 1-2 বছর পরেই মারা গেছেন, সব জিনগুলোকেও মুক্ত করে দিয়েছেন। সেই জিনটাই আবার এসেছে সাদিয়ার কাছে, তাই এমন করছে। আমরা সবাই ভয় পেয়ে যাই। কাছের অনেক হুজুরকে দেখাই, লাভ হয় না কোনো। কয়েকদিন পর এক ইমামের খোঁজ পাই, তার কাছে নিয়ে যাই। সেখানে নেয়ার জন্য সাদিয়াকে বলা হলে সে না করে দেয়, কোনো মতেই সে যাবে না তার কাছে। তখন ইমাম সাহেবকে ভিডিও কল দেয়া হয়। ইমাম ওখানে বসে দোয়া দরুদ পড়ে ফু দেন এবং একটু শান্ত করেন। তখন নিয়ে যায় ওকে। অনেক সূরা পড়ে, অনেক লড়াই করে সেই জিনটাকে হুজুর আটকাতে সক্ষম হন। তারপর সাদিয়াকে বাসায় নিয়ে আসা হয়। তখনও সব ঠিক হয়নি। সাদিয়া কথা বলতে পারত না, তখনও কানেও শুনত না। আমাকে বলছে খাতায় লিখে আমাদের ঘরের সামনে মেহেদি গাছ কেটে ফেলতে হবে। এখানেই নাকি জিনটা থাকতো, যদি না কাটি তাহলে আবার সেই জিনটা আসবে, আরও বড় ক্ষতি হবে। সবাইকে নামাজ পড়তে হবে, তাহলে সে আর আসবে না, এমন কিছু একটা। আমরা সাথে সাথে সেই মেহেদি গাছটা কেটে ফেলি। একটু পরেই খবর পাই সাদিয়া কানে শুনতে পাচ্ছে। আমরা সবাই খুশি। পরের দিন আর একটা কান খুলে যায়, কথাও বলতে পারে। এই ছিল আমাদের সাথে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা। আল্লাহ সবাইকে রক্ষা করুন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। এবং খুবই অদ্ভুত টাইপের একটা ঘটনা। এবং একটা মানুষ হঠাৎ করেই কথা বলতে পারবে না, কানে শুনতে পারবে না, এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হবে। এবং এই প্রথম শুনলাম তেঁতুল গাছ নয়, বট গাছ নয়, অন্য কোনো গাছ নয়, মেহেদি গাছ কেটে ফেলতে হবে যাতে জিন আবার সেখানে ফিরে আসতে না পারে। একটু অন্যরকম ঘটনা তো বটেই। এবং আমিও এটা নিজে শুনেছি যে অনেক সময় এরকম হয় যে একজন কবিরাজ বা একজন হুজুর যখন তিনি মারা যান তখন তিনি অনেক জিনকে মুক্ত করে দিয়ে যান, এবং সেইগুলোর কারণে পরবর্তীতে অনেক ঘটনাই ঘটে এবং সেগুলো খুবই স্বাভাবিক নিয়মেই ঘটে। এখানেও সেরকমই একটা কিছু ঘটেছে। যদিও এই সমস্ত সম্পর্কে আমার জ্ঞান খুব সীমিত। আমার ঘটনার ভাণ্ডার বড়, কিন্তু আমার জ্ঞান কিন্তু খুবই সীমিত, কারণ আমি আসলে নিজ থেকে কোনো কিছুই বলতে পারি না, শুধুমাত্র আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আপনারা নিশ্চয়ই আমার চাইতে ভালো জানেন এবং এরকম ঘটনা নিশ্চয়ই আপনাদের সাথে আছে। সেই ঘটনাগুলো অবশ্যই আমাদের জানাবেন। আমরা একটা এপিসোড করার চিন্তা করছি, যে এপিসোডটি একটু অন্যরকম একটা এপিসোড করব এবং আমরা সেখানে চেষ্টা করব যে ষাটোর্ধ্ব যারা মানুষ তাদের ঘটনা রাখতে, এরকম একটা এপিসোড করার চিন্তা ভাবনা করছি। সুতরাং আপনাদের চারপাশে যে সমস্ত মানুষ
যারা হচ্ছে আপনাদের চাইতে অনেক বয়সে বড়, আপনাদের বাবা হতে পারেন, দাদা হতে পারেন, যাদের বয়স 60-এর বেশি, তাদের কাছ থেকে ঘটনা সংগ্রহ করুন এবং সেই ঘটনাগুলো আমাদের পাঠান। থাকে না যে অনেক সময় হয়তো আপনার ভাইয়ের কাছ থেকে ঘটনা শুনছেন, সেই ঘটনাটা আমাদের পাঠাচ্ছেন, কিন্তু আমরা মানে অ্যাটলিস্ট বাবা, চাচা, দাদা, দাদি, নানা, নানি এদের কাছ থেকে শোনা, বা মা, খালা এদের কাছ থেকে শোনা, যাদের বয়স 60-এর বেশি, তাদের কাছ থেকে শোনা ঘটনা নিয়ে একটা সিরিজ করতে চাই। যদি আপনারা আমাদের সাহায্য করেন, ডেফিনেটলি আমরা চমৎকার একটা সিরিজ আপনাদের উপহার দিতে পারবো। আপনারা শুনছেন ভূত.com, আমি রাসেল আছি সাথে, এবং আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com, যেখানে আপনার ঘটনাগুলো পাঠাতে হবে। এবং আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে rjrussellbooth.com, যেখানে আপনারা রেগুলার ঘটনা শুনতে পাচ্ছেন। আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, এবং আপনারা সব জায়গায় সেই ঘটনাগুলো এই কারণেই শুনতে পাচ্ছেন যে আমরা চেষ্টা করছি যে শুধুমাত্র একদিন না, আরও কয়েকটা দিন যদি আপনাদের সামনে হাজির হতে পারি ঘটনা নিয়ে, যদি সম্ভব হয় তাহলে চেষ্টা করব সেটা। যাই হোক, আমরা চলে যাব আজকের পরবর্তী ঘটনায়, এবং আমরা আশা করব যে আপনারাও আমাদের ঘটনা পাঠাবেন। কথা না বাড়িয়ে চলুন ফিরে যাওয়া যাক পরবর্তী ঘটনায়। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমাদের এই এপিসোডে রাব্বি, রাকিব থেকে শুরু করে আরও বেশ কিছু মানুষ, আপনাদের পরিচিত এবং অপরিচিত বেশ কিছু মানুষ তাদের ঘটনা শেয়ার করবেন বলেই কথা আছে। সো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাব, এবং আমরা একটা একটা করে ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনাদের তারপরে কমেন্ট সেকশনে গিয়ে লিখতে হবে যে ঘটনাটি কার ছিল, এবং আপনাদের যে কোনো প্রশ্নও কিন্তু আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। আমাদের মডারেটররা সবসময়ই এই ব্যাপারে উত্তর দেবে। আমাদের সাথে কীভাবে যোগাযোগ করতে হবে এবং আমরা কোথায় কোথায় আছি সেটা বলবো। মাঝখানে আমরা বলি যে পরবর্তী ঘটনাটি আপনার কার মনে হচ্ছে, ভাবতে থাকুন এবং কমেন্ট করতে থাকুন। মাঝখানে আমি একটু বলে দিই কীভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আমাদের ইমেল অ্যাড্রেসের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক হচ্ছে rjrussellbooth.com, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আপনারা যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সঠিক উত্তরগুলো সেই মানুষগুলোর কাছে আমি বলবো যে যার ঘটনা তিনি যেন এবার কমেন্ট সেকশনে এসে থ্যাঙ্কস লিখে দেন। যারা শুনছেন তারা একটু আমরা একটু ইন্টারাক্টিভ করি শোটাকে। যাই হোক, চলুন শুরু করি তাহলে আমাদের প্রথম অডিও ক্লিপ, যেটি পাঠিয়েছেন কে মিলিয়ে নিন কমেন্ট সেকশনের সাথে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স এবং রাসেল ভাইয়া। আমি সাধারণত লিখেই ঘটনাগুলো শেয়ার করি আপনাদের সাথে, কিন্তু আজকে মনে হইলো যে না, একটা ঘটনা আমি আসলে অডিও রেকর্ড করেও পাঠাই, যেহেতু কিছু ব্যস্ততার কারণে আমি লেখার সময় পাচ্ছি না। ছোট ঘটনা বলে ভাবলাম অডিও রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, এখন যে ঘটনাটা আমি শেয়ার করব এইটা আমাকে যিনি শেয়ার করছে ওনার বয়স বেশ অনেকটাই হয়ে গেছে। ঘটনাটা 2003 সালের, এবং উনি তখন যুবক বয়সের ছিলেন। ওনারা যেটা করতেন, উনি গ্রামে ছিলেন, উত্তরবঙ্গেরই কোনো একটা জেলায় ওনার বাড়ি। আমি জেলার নামটা বলতেছি না, উনি ওনার পরিচয়টা গোপন রাখতে বলছেন আর কি। উত্তরবঙ্গের আপনারা জানেন যে শীতকালে কি পরিমাণ আসলে শীত পড়ে, এবং কুয়াশা তো মাত্রা অতিরিক্ত কুয়াশা পড়ে, যে শীত এবং কুয়াশায় অবস্থা খারাপ থাকে উত্তরবঙ্গের যখন বেশ শীতকালের মাঝামাঝি চলে। তখন উনি এইরকম একটা শীতের সময়ে ওনাদের একটা ডোবা ছিল বিলের মধ্যে। বিল বলতে হচ্ছে ধানের জমির মধ্যে একটা ডোবা ছিল, যেটা ওনার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। তো ওই ধানের জমির মধ্যে যে ডোবাটা ছিল, শীতকালে সাধারণত আপনারা জানেন যে ডোবার মধ্যে পানি কম থাকে, তো শীতকালে হচ্ছে ডোবাটা সেচে অনেকেই মাছ ধরে। ওনাদের প্ল্যান ছিল যে ওনারা হচ্ছে ডোবাটা সেচে ওখান ডোবাটা মাছ ধরবে। তো এক্ষেত্রে ওনার যে কাজিন ছিল, ওনার গ্রামের আরো প্রায়
7-8 জন কাজিন ছিল, সবাই মিলে একটা প্ল্যান করে যে তারা হচ্ছে মাছ ধরতে যাবে আগামীকাল। এবং যেহেতু গ্রামে যেটা হয় সাধারণত যে সকালবেলা তারা খুব ভোরে মাছ ধরতে যায়, পানি সেচ দেয়। তো 2003 সালের ওই দিকের ঘটনা। তখন অনেক মানুষই যেটা করতো গ্রামে, আপনারা হয়তো যারা অনেক আগে গ্রামে থাকতেন তারা হয়তো জানেন যে বাঁশের একটা হোচা বলা হয় আর কি, আমাদের ওইদিকে আঞ্চলিক ভাষায়, আমি জানি না যে এটা অন্য জায়গায় কি বলা হয় আর কি, হোচা, যেটা দিয়ে অনেকেই আগে গরুর গোবর ফেলতে ব্যবহার করতো আর কি। তো এই হোচার হচ্ছে দুই পাশে দড়ি লাগায় ওইটা দিয়ে একটা পদ্ধতিতে দড়ি টেনে টেনে পানি সেচ দেয়া আগে মানুষ পুকুর বা ডোবাগুলো বেশি সেচ দিত আর কি। এরকম একটা ওনারা পরিকল্পনা করে যে ঠিক আছে আমরা তাহলে কালকে সকালে ভোরে যে পানি সেচা শুরু করবো আলো ফোটার আগেই, এবং যখন ডোবা থেকে সব পানি বের করে ফেলা হয়ে যাবে তখন বেশ সকাল হয়ে যাবে, তখন তারা নেমে মাছগুলো ধরে ফেলবে। এই কথা অনুযায়ী তারা যে যার বাড়িতে যে ঘুমায় পড়ে। তো ওনার যে বাড়িটা ছিল, ওনার রুমটা যেটা ছিল সেটা ওনার পরিবারের যাদের রুম ছিল সেই রুমটা থেকে একটু সামনে, মানে উঠোনের সামনে কাচারি ঘর যেগুলো থাকতো, যেমন বাড়ির উঠোন পেরিয়ে কাচারি ঘর থাকতো, ওনার রুমটাও ছিল বাড়ির উঠোন পেরিয়ে কাচারি ঘরের মধ্যে আর কি। তো উনি কাচারি ঘরে ঘুমায় আছে এইরকম একটা অবস্থায় হঠাৎ উনি খেয়াল করে ওনাকে কেউ ডাকতেছে বাইরে থেকে, ওনার নাম ধরে। ওনার নাম ধরে যখন কেউ ডাকতেছে, উনি হয়তো ঘুমের মধ্যে ছিল, একটা বা দুইটা এরকম একটা ডাক শুনছে। শোনার পরে উনি উঠে গেছে। ওনার ঘুম স্বভাবতই বেশ পাতলা, উনি যেটা বলে যে হালকা একটু শব্দ হলে উনি ঘুম থেকে জেগে যান। তো ওনাকে নাম ধরে ডাকার পরে উনি উঠে পড়ে। ওঠার পরে উনি উঠে যখন দরজা খুলে বাইরে বের হয়ে আসে তখন দেখে যে ওনার একটা কাজিন সে উল্টা দিকে ঘুরে আছে, মানে ওনার দিকে মুখ করে নেই, উল্টা দিকে ঘুরেই কথা বলতেছে যে কি ব্যাপার, তুই এখনো ঘুমাচ্ছিস, আমাদের তো মাছ ধরতে যাওয়ার কথা, সেচবি না? এখন উনি বলে যে হ্যাঁ, এখন কি ভোর হয়েছে নাকি কি অবস্থা? তো ওনার যে কাজিন সে বলতেছে যে এখন তো বেশ ভোর টাইপ হয়ে গেছে, চল আমরা আপাতত যাই, পানি সেচা শুরু করি, ওরা আস্তে আস্তে উঠে চলে আসবে না বাকি যারা আছে। তো তখন বলে আচ্ছা ঠিক আছে। তো ওনার যে কাজিন ছিল সে রাস্তা দিয়ে হাঁটা শুরু করে ডোবার দিকে। এখন উনি বলতেছে আচ্ছা তুই যে হাঁটা শুরু করলি, পানি সেচার তো জিনিসগুলো নেওয়া লাগবে। তো তখন উনি হচ্ছে পানি সেচার জন্য যে হোচার কথাটা আমি বললাম ওইটা নেয় এবং সাথে কিছু দড়ি নেয়, নিয়ে উনিও ওনার কাজিনের পিছনে পিছনে হাঁটা শুরু করে। তো উনি যেভাবেই হাঁটতেছে কিন্তু কাজিনের সাথে যে দূরত্বটা, মানে প্রায় 5 হাতের মতো বা তারও একটু কম হবে, এই দূরত্বটা কমতেছে না, বা উনি কাজিনের সাথে হাঁটতে পারতেছে না, উনি পিছিয়ে পিছিয়ে হাঁটতেছে, ওনার কাজিন আগে আগে হাঁটতেছে। তো যখন ওনারা গ্রামের বাড়িগুলো পার করে মেঠো পথ ধরে, মানে মাটির রাস্তাটায় ধরে, তো তখন উনি খেয়াল করে যে চারপাশে একটা অন্ধকার অন্ধকার ভাব থাকলেও সাদা একটা, মানে কুয়াশার কারণে সাদা সাদা কিছু একটা বোঝা যাচ্ছে। তো বেশ ভালো পরিমাণ কুয়াশা তখন পড়ছে, এটা বোঝা যাচ্ছে। তো ওনার বন্ধু জমি থেকে আইল দিয়ে নেমে যায়, উনিও তখন বন্ধুর পিছে পিছে আল দিয়ে নেমে যাওয়ার পরে কিছু দূর পরে হচ্ছে ওনাদের ডোবাটা, অনেকগুলো ধান জমির মধ্যে। ডোবার পারে যখন চলে আসার পরে ওনার বন্ধুকে উনি বলে, কাজিনকে উনি বলে যে তুমি হচ্ছে এই ডোবাটা পানা দিয়ে ভর্তি ছিল, যে ডোবার এক পাশটা পানাটা পরিষ্কার করো, আমি হোচাতে দড়িগুলো লাগাই। তো খেয়াল করে যে ওনার যে কাজিন ছিল, ওনার কাজিন পুকুরে নামতেছে না, আবার পানাগুলো ঠিক করতেছে। উনি নিজেই দড়িগুলো লাগায় হোচাতে, লাগানোর পরে নিজেই পুকুরের ডোবার পাশে নেমে পানাগুলো একদিকে সরায় ওনার কাজিনকে বলে আচ্ছা তাইলে সেচটা শুরু করি। ওনার কাজিন দড়ির এক প্রান্ত ধরে ওই এক পাশে দাঁড়ায়, উনি দড়ির আর এক প্রান্ত ধরে আর এক পাশে দাঁড়ায়। এইভাবে পানি সেচা শুরু করে, হচ্ছে বেশ ভালো পরিমাণ পানি ওরা শুরু করে। ওনারা পানি সেচে সামনে একটা ফাঁকা জমি ছিল আইল দেয়া, ওই জমিতে হচ্ছে পানিগুলো ফেলতেছে।
এরকম যখন প্রায় 5-6 মিনিটের মতো সেঁচা হয়ে যায়, তো উত্তরবঙ্গে যারা থাকে তারা হয়তো একটা জিনিস খেয়াল করবে যে মাঝরাতে এমন হয় যে কুয়াশাগুলো অনেক সময় দেখা যায় যে মেঘের মতো ভেসে ভেসে যায়। ওনাদের মাঝখান দিয়ে, মানে কুয়াশা ওইরকম যেহেতু ফাঁকা জায়গা, মাঝখান দিয়ে কুয়াশাটা এরকম ভেসে ভেসে যাচ্ছে। উনি তখন ওনার কাজিনকে জিজ্ঞেস করে যে আচ্ছা এখন কতক্ষণ সময় হচ্ছে, আমরা তো সেই তখন থেকে পানি সেচেই যাচ্ছি, কিন্তু ওরা এখনো মাছ ধরার জন্য আসতেছে না কেন? ওদের মনে হয় ডেকে আনলেই বেশি ভালো হতো। ওনার যে কাজিন সে কোনো কথা বলতেছে না, সে সেচতেছে, এবং সে সেচতে একটা পর্যায়ে যেটা হয়, ওনার কাজিন কি করে দড়িটা ধরে একটু জোরে টান দিচ্ছে, মানে এমন একটা ভাবে টান দিচ্ছে যাতে ইনি দড়ি ধরে অবস্থায় হোঁচটকে সামনে পড়ে যায়। এইরকম কয়েকবার হওয়ার পরে হঠাৎ করে ওনার যে কাজিন অনেক জোরে দড়িটা টান দিয়ে ফেলে, এবং জোরে দড়িটা টান দেওয়ার ফলে যেটা হয়, উনি একদম হুড়মুড় করে ডোবার যেখানে পানাটা পরিষ্কার করছে ওখানে পড়ে যায়। ওখানে পড়ে যাওয়ার সাথে সাথে ডোবার পানি তো ওনারা অনেকটা, প্রায় 10-12 মিনিটে অনেকটা পরিমাণ সেচে ফেলছে। তো কাদা ছিল আর কি ডোবায়, বেশ গ্রামের ডোবাগুলোতে যেটা হয় যে অনেক ডোবাতে হাঁটু পরিমাণ কাদাও থাকে। উনি কাদার মধ্যে একদম সবকিছু জামা কাপড় সহ সবকিছু সহ শীতে কনকনা ঠান্ডা পানির মধ্যে উনি পড়ে যায়। উনি যখনই উপর হয়ে পড়ে যাওয়ার সাথে সাথে উনি অনুভব করে যে ওনার ঘাড়ের উপরে কেউ লাফ দিয়ে উঠে ওনার ঘাড়টা একদম কাদার মধ্যে ঠেসে ধরছে। যখন এটা মানে উনি অনুভব করতে পারে, উনি কয়েক সেকেন্ডের মধ্যে এটা হওয়াতেই বেশ ভয় পেয়ে যায় যে আসলে হঠাৎ এটা কি হলো, আমার কাজিন কেন আমাকে কাদার মধ্যে এরকম করে ঠেসে ধরলো। উনি হাত ঘুরে, হাতটা ওনার যে কাজিন যে কাদার মধ্যে অনেক কাঠটা ঠেসে ধরে আছে, উনি ওই কাজিনের হাতটা ধরে। যখন কাজিনের হাতটা ধরে তখন উনি একদম সেই পরিমাণের ভয় পেয়ে যায়, কারণ হাতটা অনেক নরম এবং লোমশ। জাস্ট ওনার হাতের নিচে ফিল হচ্ছে যে একটা লোমশ কিছু উনি ধরে আছে। একদম ভয়ে, মানে তখন কি করবে, মুখটা কাদার মধ্যে, কোনো নিঃশ্বাস নেওয়ার বুদ্ধি নেই। উনি জাস্ট হাতটা ধরে অনেক জোরে একটা ঝাঁকি দিয়ে লাফ দিয়ে উপরে, এবং লাফ দিয়ে উপরে উঠেই উনি যেটা চোখ খুলে যেটা সামনে দেখে যে একটা লোমশ আকৃতির, যেমন হনুমান টাইপ কিছু হইলে যেরকমটা হয়, এইরকম কিছু একটা ওনার কাঁধ তখনও ধরে আছে, এবং কাঁধটাতে প্রচন্ড পরিমাণে জ্বালা করতেছে। উনি জাস্ট জোরে একটা লাঠি দিয়ে, ওই প্রাণীটাকে জোরে একটা লাঠি দিয়ে একটা চিল্লান দিয়ে উঠে দৌড়ানো শুরু করে। তো যেহেতু শীতকাল এবং তখন কত রাত, উনি বুঝতেছিল না কোন দিকে দৌড়াবে, এটাও বুঝতেছে না। জাস্ট ওনার মনে হইতেছে যে জীবন বাঁচাইতে হলে ওনাকে দৌড়াইতে হবে। শরীর ভেজা, কাদা মাখামাখি অবস্থা, কনকনে ঠান্ডা পানিতে সবকিছু ভেজা, এদিকে প্রচন্ড বাতাস, ঠান্ডা বাতাস ওনার মুখে এসে লাগতেছে। উনি ভয়ে তখন দৌড়াইতেছে। তো দৌড়াইতে দৌড়াইতে ওনাদের যে বিলটা ছিল, এই বিলের মধ্যে একটা গাছ ছিল, একটা জায়গা ছিল, ওই জায়গাটা একটু উঁচু জায়গা। ওই উঁচু জায়গাটাতে যেটা হয় যে একটা গাছ ছিল, সেটা হচ্ছে রেইন ট্রি করাই গাছ ছিল। অনেকেই চিনে থাকবেন, গ্রামে যারা থাকেন তারা অনেকেই চিনবেন যে রেইন ট্রি করাই, তো বেশ বড় একটা রেইন ট্রি করাই গাছ ছিল ওখানে। গাছের যেটা হয় যে সাধারণত ওই গাছের চারপাশের যে জায়গাটা, ওইটা একটু মাটি দিয়ে উঁচু, এখানে কোনো ফসল ফলাতো না কেউ। আর হচ্ছে ওই জায়গাটাতে কিছু ঝোপঝাড় টাইপ, ছোট ছোট আগাছা টাইপ জন্মে থাকতো সবসময়। আর রেইনট্রি করাই গাছটা নিয়ে অনেকেরই কিছু ভীতি ছিল, বা গ্রামে অনেক কথা প্রচলিত ছিল যে ওই গাছে দুইজন কিছু সময়ের ব্যবধানে, মানে কয়েক মাসের ব্যবধানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তো সাধারণত যারা রাত্রে বা সন্ধ্যায় জমিতে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যেত, এমন কিছু লোক বলতো যে অনেক সময় দেখা যেত যে কেউ একটা আপসা কেউ বসে আছে রেইন ট্রি গাছের নিচে, এবং কাছে গেলেই দেখা যেত কেউ নেই। মানে এরকম অনেক কথা প্রচলিত ছিল। উনি যখন দৌড়ানো শুরু করে জমির মধ্যে দিয়ে দৌড়াইতে দৌড়াইতে একটা পর্যায়ে উনি ওই উঁচু জায়গাতেই হোঁচট খেয়ে ওই রেইন ট্রি গাছের নিচে পড়ে যায়। যখন উনি পড়ে যাওয়ার পরে, মানে পড়ে যাওয়ার আগে উনি খেয়াল করে যে হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য উনি পড়ে যাওয়ার সময় যে খেয়াল করে যে গাছের ডালে কিছু একটা উনি দেখছে। উনি তখন জাস্ট মানে কয়েক সেকেন্ডের মধ্যে এটা দেখে, উনি তো উপর হয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে উনি
চিত হয়ে ঘুরে যায় যে আসলে কি দেখলো উনি। আবার তো উনি ঘুরে সাথে সাথে উনি চোখের সামনে যেটা উপরে দেখতে পায়, উনি তো পড়ে আছে মাটিতে, এবং ঘোরার সাথে উনি দেখতে পায় যে উপরে ঠিক আবছা দেখা যাচ্ছে দড়িতে কেউ একজন ঝুলতেছে। মানে বাতাসে যদি ঝুলতে যেমন একটা হয় ওই রকম উনি দেখতেছে, গলায় দড়ি দেওয়া অবস্থায় কেউ একটা ঝুলতেছে, কিন্তু চেহারাটা বা ওই রকম আকৃতি খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না কুয়াশার জন্য, কিন্তু মনে হইতেছে কেউ একজন ঝুলতেছে। এইটা দেখার পরে ওনার আরো সেই রকম ভয় শুরু হয়ে যায়, কারণ এমনিতেই রাত, এখন রাত কত এটা বুঝতেছে না, অন্ধকার মতো একটা ভাব, তার মধ্যে একটা মরা গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলতেছে ওনার শরীরের উপর। এখন উনি কি করবে এটা বুঝতেছে না, উনি জাস্ট উঠে আবার জোরে একটা দৌড়ানো শুরু। উনি যখন দৌড়াচ্ছে তখন ওনার মনে হচ্ছে যে পিছন থেকে বেশ জোরে কিছু শব্দ ভেসে আসতেছে। শব্দগুলো এমন যে দেখা যাচ্ছে যে হচ্ছে শিয়াল ডাকলে গভীর রাতে যেরকম একটা শব্দ হয়, বা অনেকেই বলে কুকুর কান্না করে গভীর রাতে, কুকুর কান্না করলে যেরকম একটা শব্দ হয়, এইরকম কিছু শব্দ খুব জোরে ওনার পিছনে ভেসে আসতেছে ওই গাছের কাছে থেকে। তো ওনার চিন্তা যে এই গাছে যেহেতু আসছে, এখান থেকে সোজা যদি আমি দৌড়াই তাহলে মাটির যে রাস্তাটা মেঠো পথটা, ওই মেঠো পথে যে উনি আবার উঠবেন। তো উনি দৌড়াতে দৌড়াতে বেশ সামনে যে মেঠো পথটা খুঁজে পান, ততক্ষণে আর শব্দগুলো অনেকটাই কমে গেছে পিছনের, এবং ওনার তখন মনে হয় যে আসলে যে লোমশ যে প্রাণীটা ছিল এইটা কোন দিকে গেল, আমি যে লোমশ প্রাণীটাকে রেখে আসলাম এটা কি আমার পিছনে দৌড়াচ্ছিল, বা এটা কি আসতেছে নাকি। মানে উনি তখন আরো বেশি পরিমাণ ভয় পেয়ে যায়। এখন চিন্তা করে যে উনি যেখানে এসে উঠছে রাস্তার যে জায়গাটাতে, এখান থেকে উনি যদি ওনার গ্রামে বা ওনার বাড়ির দিকে যায় তাহলে ওনাদের যে গ্রামের একটা কবরস্থান আছে এটা পার হয়ে ওনাকে যেতে হবে। কারণ এই ভয়ের অবস্থায় ওনার সাহস হচ্ছে না যে কবরস্থান পার করে উনি হচ্ছে গ্রামে যাবে, আবার এই রাস্তায় যে দাঁড়ায় থাকবে এই সাহসটাও নেই, কারণ উনি গাছ থেকে মাত্রই একটা লাশ ঝুলতে দেখে আসলো, এবং ওই প্রাণীটা যে এখন কই আছে, আবার এখানে এসে আক্রমণ করবে কিনা এটাও বুঝতেছে না। কিন্তু উনি তখন যেটা করে যে না, ওনার যা কিছুই হয়ে যায় ওনাকে কবরস্থান দিয়ে দৌড়ে বাড়ি যেতেই হবে। উনি রাস্তা দিয়ে আবার দৌড়ানো শুরু করে বাড়ির উদ্দেশ্যে। যখন উনি রাস্তা দিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে দৌড়ানো শুরু করে, একটা পর্যায়ে উনি যখন দেখতেছে যে কবরস্থানটা আর কিছু দূর গেলেই কবরস্থানটা সামনে আসবে। তো শীতকালে যেটা হয় যে রাস্তায় কুয়াশার গুলো এসে গাছের সাথে রাস্তার দুই পাশে যেহেতু অনেক ধরনের গাছ থাকে, গাছের সাথে যে কুয়াশাগুলো ধাক্কা খেয়ে কুয়াশাগুলো পানি হয়ে ঝরে পড়ে, আর রাস্তার মাঝখানে তখন খুব একটা বেশি কুয়াশা দেখা যায় না, কিন্তু দুই সাইডে হচ্ছে বেশ সাদা, মানে আর কিছু দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। উনি রাস্তার মাঝখান দিয়ে তখন দৌড়াচ্ছে, জোরে জোরে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে আর একটা পর্যায়ে যখন কবরস্থানের পাশে চলে আসে, ওনার তখন একটাই চিন্তা যে উনি কবরস্থানের দিকে দেখবে না, সোজা দৌড়ে পার হয়ে যাবে। কিন্তু উনি যখনই কবরস্থানটার দিকে আসে, কবরস্থানে কিছু বাঁশঝাড় ছিল যেগুলো রাস্তার সাথে ছিল। গ্রামের কবরস্থানগুলো সাধারণত শহরের মতো হয় না, ওটা যেমন হয় যে বাঁশঝাড়ের পাশে বা দেখা যাচ্ছে যে অনেক ঝোপঝাড়ের মধ্যে কবরগুলো দেওয়া হয়, এবং ওইটা বাঁশের কিছু বেড়া দিয়ে বাউন্ডারি দেওয়া হয়, যেটা বাইরে থেকেও দেখা যায় বা রাস্তা থেকেও দেখা যায়। তো উনি যখন দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে একটা মনে হলো যে রাস্তার পাশে একটা বাঁশঝাড়, এবং বাঁশঝাড়ে একটা কাফন করা লাশ দাঁড়ানো অবস্থায়, মানে বাঁশের সাথে হেলান দিয়ে দাঁড়ানো অবস্থায় একটা কাফন করা লাশ। জাস্ট এইটা দেখে ওনার মানে ভয়ে আর কিচ্ছু মনে হইতেছে না, দৌড়াতে পারতেছে না, পা থেমে গেছে। জাস্ট উনি তখন ভয়ে লাফ দিয়ে রাস্তার এক সাইডে চলে আসে। কিন্তু উনি যখন ভয়ে লাফ দিয়ে রাস্তার এক সাইডে চলে আসে, মানে কবরস্থানের ঠিক অপোজিটে, তখন রাস্তার পাশে থাকা যে কোনো একটা গাছের সাথে ওনার মাথাটা বেশ সজোরে আঘাত করে। আঘাত করার পরে উনি রাস্তায় একদম পড়ে যায়। পড়ে যাওয়ার পরে উনি আর কিছু বলতে পারে না যে আসলে ওনার কি হয়ে গেল। তো তারপরে একটা পর্যায়ে উনি অনুভব করে যে বেশ ঠান্ডা লাগতেছে ওনার, এবং চোখ মেলে দেখে উনি তখনও রাস্তাতেই পড়ে আছে। আর ওনার পাশে বেশ লম্বা একজন লোক দাঁড়ায় আছে। উনি তখন লাফ দিয়ে উঠে বসে যে এইটা আবার কি। ওনাকেও খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না বা চেনা যাচ্ছে না, এরকম একজন লোক। ওই লোকটাও তখন ওনাকে বলতেছে যে আপনি আস্তে ওঠেন, এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। তো উনি তখন বলে যে আচ্ছা আপনি কি, আপনাকে তো এখানে আগে কখনো দেখিনি, বা আমি এই কবরস্থানের পাশে পড়ে আছি,
এখনো কি সকাল হয়নি? ওই লোক বলতেছে না, এখনো সকাল হয়নি, আমি বেশ অনেকক্ষণ ধরে দেখতেছি তুমি এখানে পড়ে আছো, এই জন্য আমি তোমার এইদিকে আসলাম। উনি বলতেছে যে আমি অনেকক্ষণ ধরে পড়ে আছি, মানে এখন কয়টা বাজে? আমি তো মাত্র এখানে পড়লাম। তখন ওই লোক বলতেছে যে না, তুমি মাত্র পড়ো নাই, আমি অনেকক্ষণ ধরে দেখতেছি তুমি এখানে পড়ে আছো, জন্য আমি তোমার কাছে আসলাম। তখন ওই লোকটা বলতেছে তুমি উঠে কি দাঁড়াইতে পারবা? তো উনি বলতেছে হ্যাঁ আমি উঠে দাঁড়াইতে পারবো। উনি উঠে দাঁড়ায়, তো ওনার তখন শরীর তখনও কাঁপতেছে। লোকটা বলতেছে আচ্ছা তোমার কি হয়েছে? উনি শর্টকাটে একটু বলে যে এই ব্যাপার, আমি তো এই কবরস্থানে এইরকম একটা জিনিস দেখলাম। লোকটা বলতেছে আচ্ছা যাই হোক, তোমার বাড়ি কোন দিকে? উনি বলে যে এই যে সামনের এই রোড দিয়ে, যে সামনেই আমার বাড়ি। লোকটা তখন বলে ঠিক আছে তুমি উঠে দাঁড়াও, আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। উনি হাঁটতেছে সামনে, লোকটা পিছনে। ওনার শরীরে তখন একটা ভয় ভয় কাজ করতেছে। লোকটা ওনাকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কোথায় গেছিলে এখানে? উনি তখন বলে যে আমি হচ্ছে আমার কাজিনের সাথে ডোবায় গেছিলাম, ডোবা এসেছে মাছ ধরতে, আমাদের মাছ ধরার কথা ছিল। এখন আমার কাজিনকে সাথে নিয়ে ওখানে গেলাম, যাওয়ার পরে হঠাৎ দেখি যে আমার কাজিন চোরে একটা টান দিয়ে বসে। তবে লোকটার সাথে কথা বলতে বলতে উনি একটা জিনিস খেয়াল করে যে লোকটা সব সময় একটু পিছে পিছে, মানে ওনার সাথে হাঁটতেছে না বা ওনার সামনে আসতেছে না, লোকটা একটু পিছে, উনি সামনে। উনি যতই হাঁটার গতিটা কমায় দেয়, কিন্তু তারপরেও লোকটা ওনার পিছনেই থাকে। এইরকম কিছু কথাবার্তা লোক। একটা পর্যায়ে উনি যখন ওনার গ্রামের কাছাকাছি চলে আসে, যে এখন বাড়ির মধ্যে ঢুকবে, পাশেই হচ্ছে ঢুকতেই ওনারা একটা পরিচিত বন্ধুর বাড়ি আছে। ওই বন্ধুর বাড়ির কাছাকাছি যখন চলে আসে, তখন হঠাৎ করে খেয়াল করে যে ওনার পিছনে থেকে আর কোনো আওয়াজ আসতেছে না, বা উনি অনুভব করতেছে না যে কেউ হাঁটতেছে ওনার পিছনে। তখন উনি হঠাৎ পিছনের দিকে কথা বলতে বলতে তাকায় দেখে কি ব্যাপার, কার সাথে কথা বলতেছিল এত সুন্দর, আর রাস্তায় কোনো লোক নেই বা কোনো মানুষ নেই, কিচ্ছু নেই। উনি তখন বিষয়টা আরো বেশি ভয় পেয়ে দৌড়ে ওনার যে ফ্রেন্ডের বাড়ি ছিল, ওই ফ্রেন্ডের বাড়িতে যে দরজায় জোরে জোরে ধাক্কা দেওয়া শুরু করে। তো তখন ওনার ফ্রেন্ডের বাড়ির লোকজন যারা ছিল সবাই দৌড়ে বের হয়ে আসে, কি হয়েছে কি হয়েছে, যে তুমি এত রাতে কাদা মাটি সব পানি মাখা অবস্থায় এখানে কেন? তখন বলে যে আমার এই ব্যাপার হয়েছে, এক লোক তো আমাকে আগায় দিয়ে গেল কবরস্থান থেকে এখানে, এখন দেখতেছি সেই লোক। তো তারপরে ওনারা ওনাকে ভিতরে, বাড়ির ভিতরে নিয়ে যায় এবং গরম কাপড় চোপড় দেয়, পানি খাওয়ায়। ভোরের দিকে ওই ফ্রেন্ডের সাথে উনি তখন হচ্ছে বাড়িতে চলে আসে। আসার পরেই উনি ওনার যে ফ্রেন্ডটা ওনাকে ডেকে নিয়ে গেছিল তার বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে যেটা দেখে যে ওনার ফ্রেন্ড নাই বাড়িতে। উনি আবার ঘুরে যে কাজিন আর অন্যান্য কাজিন যারা ছিল তাদের কাছে আসে। কাজিনদের কাছে আসার পরে ওনার কাজিনরা ওনাকে বলে যে আসলে আমরা তো উঠে সকালে তোর ওখানে অনেকক্ষণ ডাকাডাকি করলাম, দরজায় ধাক্কা দেখি করলাম, কিন্তু তোর তো কোনো সার শব্দ নেই। তারপরে যে কয়জন ছিল, তারপর ওনার অন্যান্য যে কাজিনরা ছিল সবাইকে সাথে নিয়ে ওই ডোবার দিকে যায়। যাওয়ার পরে দেখে যে আর কয়েকজন কাজিন তারা যে ওই ডোবা থেকে পানি সেচতেছে। ওনাকে যে কাজিনটা ডেকে নিয়ে যায় সে ওখানে যে পানি সেচতেছে। তো নিজে বলতেছে তুই যে কালকে রাত্রে আমাকে ডেকে নিয়ে আসলি, আসার পরে তুই কই হারাইছি? তো বলতেছে আমি তোকে কালকে কই ডেকে নিয়ে আসলাম, আমরা তো কয়েকজন মিলে তোকে যে ডাকলাম, তোকে ঘরে দরজায় অনেক জোরে ধাক্কা দেখিয়ে বললাম, কিন্তু তোর তো কোনো সারা শব্দ পেলাম না। পেয়ে আমরা পরে চলে আসলাম। আসার পরে এখানে এসে দেখি যে এখানে হচ্ছে একটা হোঁচা এবং দড়ি লাগানো অবস্থায় পড়ে আছে, আবার পানা পরিষ্কার করা, আবার পানিগুলো ওই জমিতে অনেকটা তুলে দেয়া। আমরা ভাবলাম হয়তো কেউ চুরি করে মাছ ধরতে আসছিল নাকি রাত্রে, আমরা আরো এটা ভাবতেছি। তোকে তো খুঁজে পাইলাম না, তোকে বাড়িতে যে নক করলাম তুই তো ঘুম থেকে উঠলিও না, বেরো হইলি। তারপরে আমরাই চলে আসলাম যে আমরা যে আপাতত সেচ শুরু করি, তারপরে হচ্ছে তোরা আসলে মাছ ধরি। তো ইনি তখন ওই জিনিসটা আসলে উনি যখন ঘটনাটা আমার সাথে শেয়ার করে, তারপর উনি বলে যে আমি ঘটনাটা অনেক হুজুরের সাথে শেয়ার করছি যে আসলে আমাকে সেদিন কে ডেকে নিয়ে গেছিল মাছ ধরতে, আমাকে ওইখানে বা ঠেসে ধরলো কি কাদার মধ্যে, আবার ওই লোমস জিনিসটা কি ছিল, আমি যে রেন্ট্রি গাছের ওখানে এসে পড়ছিলাম, ওই রেন্ট্রি গাছে যে লাশ ঝুলতে দেখলাম আমি, এটাই বা কি ছিল, আবার কবরস্থানে লাশ দেখলাম, আমাকে একজন লোক আবার
পার করে দিয়ে গেল কবরস্থানটা, বাড়িতে রেখে গেল, এই লোকটা কে ছিল? মানে এই প্রশ্নগুলোর জবাব উনি অনেককেই ঘটনাটা শেয়ার করছে, কারোর কাছ থেকেই উনি কোনো সঠিক ব্যাখ্যাটা পায়নি। উনি যেটা বলে যে তারপরে আমার 3-4 দিন প্রায় জ্বর ছিল, এরপরে আস্তে আস্তে আমি সুস্থ হয়ে যাই, কিন্তু আমি এই ঘটনাগুলোর ব্যাখ্যা এখনো পাইনি। উনি আমাকে যেটা বলে, তা আমার কাছে উনি ঘটনাটা শেয়ার করে পর বলে যে এটা ঘটনাটা আসলে কতটা ভয়ের, এইটা হচ্ছে যিনি ঘটনাটা ফেস করে তিনি আসলে বুঝতে পারে যে একটা নির্জন জায়গায় লাশ ঝুলতে দেখতেছে এরকম ঘটনা। অনেকগুলো প্রশ্নের উনি কোনো উত্তর পায়নি, এবং এরপর থেকে ওনার সাথে আর কোনো ভৌতিক ঘটনা বা এরকম কিছু ঘটনা কোনোদিন ঘটেনি। এটাই লাস্ট ছিল এবং এটাই প্রথম ছিল।